নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেটা বাংলাদেশের ইতিহাসে বলতে পারেন ভারতবর্ষের ইতিহাসই প্রথমবারের মতন সেখানে একটি অরাজনৈতিক সরকারের অধীনে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পরে বাংলাদেশের সংবিধানে একটি শাসন ব্যবস্থাকে যুক্ত করা হয় যাকে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্বাচনকালীন সময় বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবেন এবং তাদের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিজয়ী দল পরবর্তী 5 বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের জন্য নিয়োজিত হবে। তো প্রথমে যেটি বলছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পরে যেই স্বৈরাচারী শাসক গোষ্ঠী বাংলার রাষ্ট্র ক্ষমতায় ছিল সেইটি ছিল একটি রাজনৈতিক দলের অধীনে সরকার। সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে দুঃখজনক হলেও সত্য 24-এর গণঅভ্যুত্থানের পরে তারা আসলে তাদের বেশিরভাগ বড় বড় নেতারা পালিয়ে গেছে। তাদের প্রধান নেত্রী তিনি ইন্ডিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন এবং আলটিমেটলি অ্যাজ এ রেজাল্ট অফ আপরাইজিং অ্যান্ড দিস বিগ অ্যাট্রোসিটি জুলাই এবং আগস্টে যেটি সংঘটিত হয়েছিল তার জন্য সভাপতি এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয় এবং তারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তো এরকম অবস্থায় আমরা চেষ্টা করেছি যে আমাদের কাছে যে প্রাপ্ত ডাটাগুলো আছে এগুলো নিয়ে একটা কম্প্যারিজন করার জন্য। কেননা আওয়ামী লীগ রাজনীতির মঞ্চ থেকে চলে যাওয়ার পরে তাদের অ্যাবসেন্টে বাংলাদেশে আসলে একটি নতুন ধারার দ্বিদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। এই দ্বিদলীয় বা বাইপার্টিজান পলিটিক্যাল যে ডাইনামিক্স তৈরি হচ্ছে সেখানে এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অপর অংশটিকে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জামাত ইসলামী বাংলাদেশ আসলে 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন একটি মহাজোটের অন্তর্ভুক্ত তারা ছিলেন। এটি বড় একটা পলিটিক্যাল অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত ছিলেন এবং তার আগ পর্যন্ত অর্থাৎ 2001, 2008 এবং তারপরের 3টি বানোয়াট নির্বাচনের সময় তারা একইভাবে অঙ্গভূত ছিলেন একটা জোটের অংশ হিসাবে। যেটা আমরা বলছিলাম যে বিগত শাসন আমলে অর্থাৎ পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের অন্য সকল ব্যবস্থার মতো নির্বাচন ব্যবস্থাটাকেও ধ্বংস করে ফেলা হয় এবং তাদের শাসন আমলে 3টি নির্বাচন হয় যেটি 2014, 2018 এবং 2023। এই 3টি নির্বাচনই আসলে এক ধরনের তামাশার নির্বাচনে পরিণত হয়। সেখানে বিরোধী দলকে বাধা প্রদান করা হয়, কখনো বিরোধী দলকে নির্বাচন করতে দেওয়া হয় না। লং স্টোরি শর্ট, আসলে 3টা নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের ডাটা আসলে কোনো কাজের ডাটা নয়। অর্থাৎ এই ডাটা দিয়ে আপনি কোনো অ্যানালাইসিস করতে পারবেন না। তাহলে ডাটা থাকলো 2001, 96 এবং 91। এখানে একটা কথা বলে রাখা দরকার যে 91-তে বিএনপি এবং জামাত ইসলামী তাদের মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা ছিল এবং যার ভিত্তিতে তারা নির্বাচন করেছিল এবং তারপরে বিএনপি জামাতের সাথে একটি জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য জোটবদ্ধ হয় এবং 4 দলীয় ঐক্য জোট নামে একটি জোট গঠন করে। সেখানে জামাত ইসলামী একটি বড় ভূমিকা পালন করে এবং সেই জামাত ইসলামের সাথে করে বিএনপি 2001 সালের নির্বাচনে অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা 2001 এবং 91-এর এই ভোটের ডেটাটাকে আসলে সহজভাবে যদি বলি এটা আসলে কোনো একক ভোটের কোনো ইন্ডিকেশন আমাদেরকে দিতে পারবে না। অর্থাৎ ভোটাররা কারা বিএনপিকে ভোট দিচ্ছে এবং ভোটাররা কারা জামাতকে ভোট দিচ্ছে এটা আমরা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো না, কারণ তারা একটা জোটের অন্তর্ভুক্ত হয়ে ভোট করছিল। তাহলে আমাদের কাছে শুধু আছে 96-এর জুন অর জুলাই এই সময়কার নির্বাচনটা। তো সেই সময়টা জামাত এবং বিএনপি এককভাবে নির্বাচন করেছিল। অর্থাৎ ওই সময়কার যে ভোটটা ওটা আমরা ধরে নিতে পারি বাংলাদেশের ভোটিং পার্সপেক্টিভে একটা ইউনিক ডেটা। কেন ওই একটি সময় বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ তারা সম্পূর্ণ আলাদা আলাদা প্ল্যাটফর্মে থেকে নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। কথাটা হচ্ছে 96 থেকে এখন প্রায় 30 বছর। এই 30 বছরে অনেক
পদ্মা নদী, মেঘনা নদীর অনেক পানি গড়িয়ে গেছে। তো হয়তোবা সেই ডেটাটা এই মুহূর্তে একইভাবে আছে তা নয়, পরিবর্তন হয়েছে। আকাশ কুসুম পরিবর্তন হয়েছে, একদম আপস অ্যান্ড ডাউন হয়ে গিয়েছে, ব্যাপারটা তাও নয়। তবে তার একটা পরিবর্তন এসেছে। আর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, অর্থাৎ জুলাই অভ্যুত্থান পরবর্তীতে একটি শিফট অবশ্যই হয়েছে। আমরা সেগুলোকেও আমাদের অ্যানালাইসিসে আমরা কনসিডার করব। তো দেখা যাক আমাদের ডেটা কি বলে। দেখুন, ডেটা অনুযায়ী আসলে আমরা যদি কম্প্যারিজন করি যে পপুলার ভোট এবং সিট, কারণ বাংলাদেশে আসলে একটি ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়, ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। এখানে সাধারণ জনগণ আমাদের দেশকে ৩০০টি কনস্টিটিউয়েন্টে ভাগ করে নিয়েছি এবং আমরা প্রতিটি কনস্টিটিউয়েন্টের জন্য একজন মেম্বার অফ পার্লামেন্ট নিযুক্ত করি। অর্থাৎ এখানে পপুলার ভোট অতটা ইম্পর্ট্যান্ট নয় যতটা সংসদ সদস্য সংখ্যা ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি ডেটাগুলো দেখি, ডেটাগুলো দেখলে আমরা দেখতে পারবো পপুলার ভোট এবং সিট ওয়াইজ 91, 96 এবং 2001-এ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 91-এ পেয়েছিলেন 30% ভোট এবং 96-এ পেয়েছিলেন 33.60, আর 2001-এ তারা 40.97% পপুলার ভোট পেয়েছিল। 140টা আসন, তারপরে 116টা আসন এবং তারপরে 193টি আসন। ঠিক জামাতে ইসলামী বাংলাদেশ 1991 সালে 18টি আসন পেয়েছিল, তাদের পপুলার ভোট ছিল 12.13 এবং 96-এ তাদের সেই পপুলার ভোটের পার্সেন্টেজটা নেমে আসে 8.61-এ এবং 2001-এ যেহেতু তারা অনেক অল্প আসনে নির্বাচন করেছিল, তাদের পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ পপুলার ভোট নেমে আসে 4.28-এ। কিন্তু ওই যে সংসদীয় আসন খুবই গুরুত্বপূর্ণ, এখানে তারা 17টি সংসদীয় আসনে জয়লাভ করতে সক্ষম হয়। তো আমরা আসলে এই ডেটাটাকে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে যদি ভোটের রেশিও কম্প্যারিজন করি তাহলে অ্যাটলিস্ট 3 টাইমস or 4 টাইমস, 3 to 4 টাইমস পপুলার ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির জামাতের তুলনায় এক্সিস্ট করে। আর এই প্যারাডিমটা হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই আসলে এই যে ভোট হয়, এই ভোটে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো অনেক বেশি কাজ করে। সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটি হচ্ছে জিও ডেমোগ্রাফিক ডমিনেন্স। জিও ডেমোগ্রাফিক ডমিনেন্সটা আসলে কি? আসলে আমরা যদি দেখি, বাংলাদেশের বাইরে আমরা যদি দেখি, সাপোজ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের কথা যদি চিন্তা করি, আপনারা বছরখানেক আগে নির্বাচন হয়েছিল অথবা আপনাদের সকলেরই মনে আছে। আপনারা দেখবেন কিছু কিছু মার্কিন স্টেট তারা কিন্তু অলওয়েজ রিপাবলিকানদের ভোট ব্যাংক, অর্থাৎ এই স্টেটগুলোতে কখনোই ডেমোক্রেটরা জিততে পারে না। এবং এটা শুধু আজকে বা গতকালকের ঘটনা নয়, এটা গত কয়েক দশকের ঘটনা। এবং সেম ফর ডেমোক্র্যাট, কিছু কিছু স্টেট থাকবে যে স্টেটগুলো সবসময় ডেমোক্র্যাটদের জিতে এসছে। হ্যাঁ, এই স্টেটগুলোই সব নয়, এর বাইরেও কিছু স্টেট আছে যেগুলোকে তারা বলে সুইং স্টেট, অর্থাৎ এই স্টেটের ভোটাররা যাদেরকে ভোট দেন, দিন শেষে দেখা যায় সেই ইলেকট্রাল ভোটের কাউন্টিংয়ের পরেই রাষ্ট্রপতি নির্বাচিত হয় ডেমোক্র্যাট থেকে অথবা রিপাবলিকানদের পক্ষ থেকে। তো এই ডেমোগ্রাফিক ডমিনেন্স জিওগ্রাফি ওয়াইজ বাংলাদেশেও এক্সিস্ট করে। আমরা যদি বিগত বছরগুলোর নির্বাচন পর্যালোচনা করি, তখন যেহেতু বড় জোট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোট এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোটের যেসব জায়গাগুলোতে তারা নির্বাচনে সবসময় ভালো করতেন, সেই জায়গাগুলোতে কিন্তু তারা কনস্ট্যান্টলি ভালো করে আসত। ঠিক সেই রূপই বাংলাদেশ আওয়ামী লীগ যেই জেলাগুলোতে নির্বাচনে ভালো করত, এমনকি তাদের সবচেয়ে খারাপ নির্বাচনের সময় সেই জেলাগুলোতে তারাও সেই ভালো যেই প্রবণতাটা তারা ধরে রেখেছে। আমি এক্ষেত্রে বলতে চাই, আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা কোন নির্বাচনটায় সবচেয়ে খারাপ করেছিল বাংলাদেশের ইতিহাসে 91 পরবর্তী সময়, সেটা হচ্ছে 2001-এ। 2001-এ আওয়ামী লীগের আসন সংখ্যা নেমে এসেছিল 62-তে।
আম, যদিও পপুলার ভোট তারা পেয়েছিলেন 40%, অ্যারাউন্ড 40%, কিন্তু তাদের আসন সংখ্যা নেমে এসেছিল 62। তাহলে এই যে এত আসনের ধস এবং একটি আম, খুবই অল্প আসন নিয়ে তাদের বিরোধী দলে বসতে হয়েছিল, কিন্তু এরকম একটি ইলেকশন ডিজাস্টারের পরেও আওয়ামী লীগ কিন্তু তাদের স্ট্রং হোল্ড, যেই ডিস্ট্রিক্টগুলোতে, যেই যেই আম, জায়গাগুলোতে ছিল, তারা কিন্তু সেটা ধরে রেখেছিল। যেমন বৃহত্তম ফরিদপুরে তারা যথেষ্ট ভালো করেছে, তারা বৃহত্তম কিশোরগঞ্জ, বৃহত্তম, তাদের অনেকগুলো আসন কিশোরগঞ্জে, সেখানে তারা ভালো করেছে, এবং হাওড় অঞ্চলগুলোতে তারা ভালো করেছিল। তদ্রূপ সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে বিএনপির, অথবা বিএনপি নেতৃত্বাধীন জোটের একটি সেনাশাসিত নিয়ন্ত্রিত নির্বাচনের সময় 2008 সালে। সেই নির্বাচনে কিন্তু বিএনপি তার স্ট্রং হোল্ড বৃহত্তম নোয়াখালীতে এত ঝড়ঝাপটার পরেও তার কিন্তু ডমিনেন্স ধরে রেখেছিল। অর্থাৎ জিওগ্রাফিক্যাল ডমিনেন্স এক্সিস্ট করে বাংলাদেশের রাজনীতিতে এখনো। এখন বিএনপি থেকে জামাত সরে গেছে। হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে জামাতেরও কিছু স্ট্রং হোল্ড এরিয়া আছে। সেই এলাকাগুলো কোনগুলো? জামাত সবসময় বাংলাদেশের আম, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় ভালো করে। জামাত সবসময় উত্তরবঙ্গের নীলফামারীতে ভালো করে। জামাত সবসময় রাজশাহীর দুই একটি আসনে ভালো করে, রাজশাহী বিভাগে। এবং এর সাথে তার কিছু পকেট আছে, যেমন চিটাগংয়ের কিছু পকেট আছে, এবং ব্যক্তি ইমেজের কারণে তারা কিছু আসন লাভ করে। যেমন বরিশাল বিভাগের পটুয়াখালী 1 আসন, অর্থাৎ পিরোজপুর 1 আসন, পিরোজপুর সদর এবং নাজিরপুর যে আসনটি, সেখানে আল্লামা দেলার হোসেন সাইদি তার ব্যক্তিগত কারিশমা, ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে সে আসনগুলোতে তার পপুলারিটি তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়ও জিও জিও ডেমোগ্রাফিক ডমিনেন্স এক্সিস্ট করে। ওকে, তো আমরা এখন দেখব আসলে এইটার বাহিরেও আর কোন কোন প্যারামিটারগুলো নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করতে পারে, অথবা ক্যাটালিস্ট ভূমিকা হিসাবে কাজ করতে পারে।